হয়েছে সাংবাদিকদের লেখনের মধ্যে। আপনারা সমাজের মধ্যে যখন সঠিক জিনিসটি সুন্দরভাবে তুলে ধরেন সেই জিনিসটির উত্থান হয়, এবং আপনারা যে জিনিসটাকে সমাজের মধ্যে মনে করেন যে এই জিনিসটা সমাজের জন্য খারাপ সেটা তুলে ধরেন, সেটার পতন হয়। আমরা যুগে যুগে দেখেছি যে আপনাদের লেখনের মাধ্যমে মূলত দেশের সঠিক জিনিসটা বেরিয়ে আসে। তেমনি আজকে একটি সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনারা জানেন যে আমি দীর্ঘ 2 যুগ ধরে এই পল্টনের মধ্যেই ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে ডাক্তারি করে আপনাদের দোয়ায় 4,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগে সুস্থ আপনাদের ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটকের মধ্যে আছে। বিশেষ করে যেখানে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন সেটার কোনো চিকিৎসা নাই, সাময়িকভাবে চিকিৎসা হয়, এক সময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। ক্যান্সার মানে মরণবিধি রোগ। সেইখানে আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে আপনাদের পার্শ্ববর্তী একেবারেই পাশে কলেজ, সেইখান থেকে হোমিওতে প্রথম স্থান অধিকার করে পাশ করার পরে আমি চিন্তা করলাম যেখানে ক্যান্সার সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা ফেল করতেছে এবং যিনি চিকিৎসার জন্য তিনিও বলছেন যে আরো গবেষণা চালাইতে হবে, আমরা এখন পর্যন্ত গবেষণা সাকসেস হয় নাই। মহামান্য ইবনে সিনাও বলেছেন, মহামান্য আপনার হেনিম্যানও সেই কথা বলেছেন। সেখানে আমরা যারা প্রথম স্থান অধিকার করে ডাক্তারি পাশ করেছি অবশ্যই আমাদের সেই ভূমিকা রাখতে হবে। সেইখানে আমরা যখন গবেষণা শুরু করি, আমরা যখন একাধিক ডাক্তারকে নিয়ে সেটা, বিশেষ করে আমার সাথে বিএসএমএস হোমিও কলেজের এবং ডিএসএমএস এবং আপনার ডিএসএমএস আরো ডাক্তাররা আছেন, পাশাপাশি শিক্ষানবিশ যারা ডাক্তার আছেন তারাও আছেন। সেইখানে আমরা আল্লাহর অশেষ রহমতে যখন ক্যান্সারে সাকসেস হওয়া শুরু করলাম, সেইখান থেকেই প্রথম অবস্থায় আমাদের কিছু ডাক্তার আমাদের শত্রু হলো যে আমরা বলি ক্যান্সার ভালো হয় না, আপনি বলেন ক্যান্সার ভালো, এটা কিভাবে? আমরা বললাম যে আমাদের নাম, ঠিকানা সহ আপনাদের পেপার সহই রিপোর্ট গুলো আছে, কোন রুগী কিভাবে সুস্থ হয়েছে আপনারা সেগুলো যাচাই বাছাই করে দেখেন। যাই হোক, দীর্ঘ 2 যুগ আমার চলে গেছে, আপনারাও অনেক আমার পক্ষে কাজ করেছেন, এখন ডাক্তাররাও আল্লাহর রহমতে পক্ষে কাজ করে। কিন্তু কিছুদিন আগে আমরা একটি সংগঠন তৈরি করছি, সেটা হলো আপনারা জানেন আমি রাজনীতি করি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ছিলাম, ঢাকা মহানগরীর সভাপতি ছিলাম, এর আগে হবিগঞ্জ জেলা সভাপতি ছিলাম, বৃন্দাবন সরকারি কলেজের জিএস ছিলাম, এবং আপনাদের সম্মুখে আমি 2 বার এমপি নির্বাচন করেছি। যেখানে ডাক্তার নাম দিয়ে আমি 2 বার এমপি নির্বাচন করছি। অবশ্যই আপনারা জানেন এমপি নির্বাচন করতে হলে যে ডিগ্রি দিব ওই ডিগ্রি কাগজপত্র জমা দিতে হয়। আমি যেখানে আপনাদের এই পল্টন থেকে রাশেদ খান মেননের সাথে নির্বাচন করছি, বাহাউদ্দিনের সাথে নির্বাচন করছি, সেইখানে আমার নির্বাচনী ফাইল পর্যন্ত ডাক্তার হিসাবে জমা, এবং ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার মোমবাতি প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি। তারপরও আমাদের এই সংগঠনের মধ্যে যখন ছাত্র সংগঠন আমরা তৈরি করি, তখন আমাদের 200 জন কর্মী 1000 করে চাঁদা দিয়েছে, সেখানে 2 লাখ টাকা চাঁদা উঠছে। আমরা এটাতে সংগঠন গঠন করছি। সংগঠনের তৈরি করার সময় ছাত্র সংগঠনের পরে আমরা যুব সংগঠন করছি, যুব সংগঠনের পরে আমরা মুরব্বী সংগঠন, এই এবং কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ আমরা গঠন করছি। সেখানে আমাদের কর্মীরা সবাই যেভাবে চাঁদা দিচ্ছে, সবাই যেভাবে সংগঠনটা চাচ্ছে যে বৈষম্যহীন একটি সংগঠন তৈরি করা দরকার, সেখানে বিএনপি, জাতীয় পার্টি সহ সকল ইসলামী দল সহ সেই সংগঠনে আছে। সেখানে কেন এত টাকা কর্মীরা টাকা পয়সা দিল, সেই টাকাগুলো সঠিকভাবে যখন আমি হিসাব চাইলাম, আমার বিরুদ্ধে আমার সেক্রেটারি হিসাবে এবং জয়েন্ট সেক্রেটারি হিসাবে, উনি হলেন সেক্রেটারি আপনার হইল মৌলানা আলমগীর, আর উনি হলো জয়েন্ট সেক্রেটারি হইল নজরুল ইসলাম পাকি। তাদের যদি আজও পর্যন্ত কোন একটা সিগনেচার দেখাইতে পারে যে হিসাবের একটা অংশ আমার হিসাব দিছে, আমি আদৌ পর্যন্ত কোন জায়গায় সিগনেচার আমার পাবেন না আপনারা। তারা হিসাবটা যখন আমি চাইলাম যে এখানে এটা আমাদের কর্মীদের টাকা, সেখানে আমাদের প্রায় 8-10 লক্ষ টাকা আছে, সেই টাকাটার হিসাব সঠিকভাবে দেন, তখনই তারা আমার বিরুদ্ধে শুরু করলো। এমন শুরু করলো কি আপনাদের মধ্যেও সবাই ভালো মানুষ, কিন্তু 1-2 জন যে হলুদ সাংবাদিক তৈরি হয়েছে তাদেরকে আপনারা অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেবেন। সেই জন্য আপনাদেরকে ডাকছি। আপনাদের পাশে আমি ওই যে প্রতারক, চাঁদাবাজ, হলুদ সাংবাদিক আবু জাফরের নাম লিখেছি, সে একটা নিউজ আমার বিরুদ্ধে করছে যে সার্টিফিকেট বিহীন ক্যান্সার গবেষক। আপনাদের কাছে বিচার, আমি ডাক্তার হিসাবে কিভাবে 2 বার এমপি নির্বাচন করছি। এই দেশের সরকারের কি বুদ্ধকেম্য নাই যে একজন ডাক্তার দিব, ডাক্তারের সার্টিফিকেট দরকার নাই?
আপনাদের পাশে হোমিও কলেজ আছে, সেই হোমিও কলেজ থেকে আমি প্রথম স্থান অধিকার করে পাস করছি। আপনারা সেখানেও যাচাই করতে পারেন। আপনাদের উচিত হলে একটা নিউজ করবার আগে আপনার যাচাই বাছাই করবেন। সে আমাকে কিভাবে কি যাচাই করলো, কিভাবে সে আমাকে লেখলো যে আমি সার্টিফিকেট বিহীন ডাক্তার, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি। বিশেষ করে আপনারা জানেন যে ডাক্তার হলো সেন্সিটিভ সাবজেক্ট, সেটা হলো ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে যে কোনো ধরনের প্রিপারেশন বা ব্যবস্থা নিতে হয়। সেই জন্য আমি আপনার আমার কলেজ থেকে অনুমোদন নিয়ে আমার সার্টিফিকেট কপি সহ আমি আমাদের পল্টন থানায় আপনাদের আমার সমস্ত ডাক্তারের কাগজপত্র আমি সাবমিট করছি। সাবমিট করে আপনাদের কাছে আমি সেই কি যেটা যে জিডি দিয়েছি সেটার উপরে আজকে আপনাদের সামনে আমি একটা লিখিত বক্তব্য আপনাদের কাছে পেশ করছি। সেখানে আছে আপনার এই যে পাখি আমাকে উকিল নোটিশ দিয়েছে, সে উল্টা আমাকে 10 কোটি টাকা 10 কোটি টাকা আমাকে মানহানি হিসাবে তার দিতে হবে, না হলে আমার উপরে মামলা করবে। 10 কোটি টাকা আমার জয়েন্ট সেক্রেটারি, এবং তারা একের পর এক উকিল নোটিশ আমাকে দিয়েছে। আমি যখন সেই 10 লক্ষ টাকার হিসাব চাইলাম, তখনই আমার উপরে হামলার প্রথম শুরু হয়েছে আমাদের 2 লাখ টাকা থেকে। পরবর্তীতে চাইছে আগে চাইছে 2,20,000, তারপর হইলো 2,80,000, তারপরে হইলো এখন 10 লাখ, 10 কোটি। আমার সাথে আমার সহসভাপতি সংগঠনের আছেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আপনারা জাতির বিবেক হিসাবে আমি আপনাদের কাছে একটা দাবি, আমার কর্মীদের কাছে, এখন সে ফোন দিয়ে সেরা হাতের কবজা খাইতে নিবে, রাস্তার মধ্যে দৌড়া মারবে, তাদেরকে উপরে একাধিক মামলা দিবে, এই ধরনের হুমকিগুলো তারা দিচ্ছে। এবং এগুলোর সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে। আপনাদেরকে প্রয়োজনে আমরা সেই রেকর্ডিং গুলো আপনাদের কাছে দিতে পারবো। এবং আপনারাও সাংবাদিক ভাইরা অনেকের কাছে সেই রেকর্ডিং চলে আসছে, আপনারাও আমাকে দেখাইছেন যে আপনার বিরুদ্ধে এই রেকর্ডিং গুলো আসছে। তা আমি বিনত অনুরোধ করবো আপনাদেরকে যে ওনাদেরকে আপনারা ধরেন কিভাবে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে লেখলো, তাদের কাছে কি ডকুমেন্ট আছে। আর আমাকেও আপনারা দেখেন, আমার কলেজ আপনাদের পাশেই আছে, আমার আমিও আপনাদের সমস্ত কপিও আপনার থানায় দিয়েছি, আপনাদের কাছে সবকিছু আমি তুলে ধরছি যে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে কিভাবে আমি 2 যুগ পল্টনে ডাক্তারি করতে পারি, তা আমার কিভাবে এমপি নির্বাচন 2 বার করতে পারি। আমি আপনাদের কাছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরে আমি সেই প্রতারক আপনার মৌলানা আলমগীর এবং সেই প্রতারক আবু জাফর এবং সেই প্রতারক নজরুল ইসলাম পাখির বিচারের দাবি করছি আপনাদের মাধ্যমে। আমি আইনগত সবগুলো ব্যবস্থাই নিব। প্রাথমিকভাবে আমি থানাকে জানিয়েছি, পরবর্তীতে আমার উকিলের মাধ্যমে যেহেতুগুলা পদক্ষেপ নেওয়ার, সেই পদক্ষেপগুলো আমি গ্রহণ করবো। এবং আমাকে যে সাদাবাজি করা হচ্ছে, সেই সাদাবাজির ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি। সেইখানে অলরেডি একটার মধ্যে লেখা আছে 2 লক্ষ টাকা, আর একটার মধ্যে লেখা আছে 2,20,000 টাকা, আবার আরেকটার মধ্যে লেখছে সে হইল 10 কোটি টাকা। এই যে চাঁদাবাজ, আমার চাঁদাবাজ যখন আমার সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে কাজ করে, আপনারা জানেন মিনিস্টার পিস কোম্পানি সম্পর্কে আপনি একটু বলি, ওরার মধ্যে আমার ছোট ভাই ম্যানেজার হিসাবে ছিল। সেখানে 2 বার অডিট করে সম্পূর্ণভাবে সে অডিটের অবস্থান মানে সম্পূর্ণ বুঝাই দিয়ে এখান থেকে এরা বলছে তার কাছে লেনদেন কোনো পাওনা দেওয়া নাই। তারপর সে ইউরোপে গেছে। 1 বছর পরে তারা আমার নোটিশ পাঠাইছে, তারা নাকি আমাদের একবারের কাছে ভাই 10 লক্ষ টাকা, আর একবারের কাছে ভাই 12 লক্ষ টাকা। আমি তাদের অফিসে গেলাম, গিয়ে দেখি যে সালমান এফ রহমানের ভয় দেখায় আমাকে। আরো অনেক ম্যানেজারের কাছে 20 লাখ 30 লাখ করে উদ্ধার করছে। আল্লাহর অশেষ রহমতে আমারও মনে হয় সালমান এফ রহমান থাকলে 20 লাখ টাকা দেওয়া লোক আমি ওসির লোকে যোগাযোগ করতে, যদি সালমান এফ রহমান সাহেব ভাই আমাদের কিচ্ছু করেন না, আপনার জবাই হইতে হবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সালমান এফ রহমান চলে গেছে। আমিও এখন তাকে আইনের লড়াইয়ে দেখতে চাই। তখনই আমি পাখির মাধ্যমে আমার কোর্টের মধ্যে জামিন চাইছিলাম। আমার ভাইয়ের জামিন করতে আপনার জানেন 2,000, 2,500 বা 3,000 টাকা লাগে। কাগজ কপি উঠাইতে 1,000 বাদ দিয়ে, সেই পর্যন্ত সে আমার বাইরে কোর্টে নিয়ে সাইরা বলছে এই মুহূর্তে টাকা দেন, নাইলে আপনার ভাই অ্যারেস্ট হবে। কারণ আমার ভাই হলো ইউনিয়ন সচিব, সরকারি কাজে সে লিপ্ত থাকে। আমি একদিনের জন্য তারা ডাকাতে আনছি। লাস্টে দিকে যদি আমার ভাই অ্যারেস্ট হয়, পরে আমার এক দাগে নিল সে 38,500, আর একদিন নিল 18,500, আর একদিন সে নিল আরেকবার নিল 9,000 টাকা, এবং আমি সব টাকা বিকাশে দিয়েছি। এই পাখিকে প্রমাণ আছে আমার কাছে। 70,000 টাকা সে আমার জামিন বাবদ নিয়ে নিছে, নিয়ে আবার আমাকে ধরছে এখন
তাদের 10 কোটি টাকা দিতে হবে, না হলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। তখন আমি আপনাদেরকে বলবো, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরোয়ার আপনাদের কাছে দীর্ঘ 2 যুগ ধরে আছি। তারপরে সেইখানে আমার উপরে যদি এত বড় হয়রানি কাজ চলে, তো সাধারণ মানুষের উপরে কি অবস্থা চলে। আমি তাদেরই সংগঠনের সভাপতি হওয়ার পরে, একটি রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে, এখন আমি যুব সেনার কেন্দ্রীয় সিনিয়র সভাপতি হিসাবে আছি। এই সংগঠনের আমি ঢাকা মহানগরের সভাপতি ছিলাম এবং এই সংগঠন থেকে আমি 2বার এমপি নির্বাচন করছি। এখন আমার মতো একজন ব্যক্তিকে যদি আমি ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে আপনাদেরকে সামনে সবসময় সেবা দিয়ে যাচ্ছি, সেইখানে আমার উপরে যদি এই ধরনের নির্যাতন চলে, তাহলে সাধারণ মানুষ কোন অবস্থা আছে। সেই জন্য আমি আপনাদের কাছে আমার কর্মীদের নিরাপত্তা, আমার কর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে আমি দাবি করছি, আমরা সবাই নিরাপত্তা চাই, তাদের কাছ থেকে মুক্তি চাই। সেই ব্যবস্থাটুকু আপনাদেরকে নেওয়ার জন্য আপনাদের কাছে আমি হাজির হয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, আপনি যে কথা আপনার সংগঠন 2 জন নেতা যাতে আপনার বিরুদ্ধে লাগে, সেটা আপনি সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নিয়েছেন? সাংগঠনিকভাবে দ্বিতীয়ত হলো, আপনি যেখানে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা করেছেন কিনা? আমি প্রথম নম্বরে হলো, গত সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসছি। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আমাদের সংগঠনের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং মুরব্বী সংগঠন সবাই আমরা একমত হয়েছি তাদেরকে আমরা বহিষ্কার করে দেওয়ার জন্য। তো ওনারা বললেন যে বহিষ্কার করার আগে আমরা আগে থানায় তাদের নামে একটা জিডি করি। তো আমরা থানায় জিডি করছি, জিডি করে সেটা আপনাদের সাথে সাংবাদিক সম্মেলনে আসছি। আবার আমরা তাদেরকে বহিষ্কার করব, বহিষ্কার করেও আমরা আপনাদের সামনে আবার আসবো। আর দ্বিতীয়ত হলো, আইনগত ব্যবস্থার মধ্যে আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি, থানাতে ইনফরমেশন জানাইছি। পরবর্তীতে আমরা, সে যেহেতু আমাদের সাথে সাদাবাজি করতে চাচ্ছে, আমাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট আছে, আমরা আমাদের সাথে প্রতারণা করতে, আবার আমাদেরকে মারার হুমকি দিচ্ছে। আমাদের যে মহিলা সম্পাদক কলিকে বলছে যে হাতের কবজা খাইতে ভালোই দিবে। এরপর আমাদের যে সহসভাপতি মিঠু ভাইকে বলতেছে হাতের কবজা খাইতে ভালোই দিবে। তা আমরা তাদেরকে সেই ধরনের যে মৃত্যু হুমকি দেয়, সেটার উপরে আমরা তাদেরকে মামলা দিব। সেইখানে আমরা চাচ্ছি শুধু আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য। যখন পাখি আমার সামনে প্রথম লেখালেখি করছে, তখন আমি আপনাদেরকে জানাইছি। এখন থানায় আমি জিডি করছি, থানায় আমি ইনফরমেশন জানাইছি, সেটা আপনাদেরকে জানাইছি। আইনগত ব্যবস্থায় যখন আমি সেটা আপনাদের কাছে তুলে ধরবো এবং সামনে বহিষ্কার করবো আমরা তাদের, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আপনার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট নিয়ে এবং কিছু পত্রিকায় নিউজ হয়েছে, সেই পত্রিকার ভিতরে কোনো মামলা এখনো করছেন না কেন? 1 মাস হয়ে গেছে, আপনার দীর্ঘ সময় হয়েছে, এখনো কেন মামলা করছেন আপনি? না, পত্রিকা তো আসছে, যখন আসলে তো আমাদের তো সাংগঠনিক বিষয়, আমরা তো সাংগঠনিক বিষয়, সংগঠনের সবাইকে না জানাই তো হয় না। আপনি এককভাবে বলে দ্রুত 1 মিনিটে সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু যখন সাংগঠনিক একটা বিষয় আছে, সাংগঠনিক সিদ্ধান্ত, তখন সংগঠনের নেতা কর্মীদেরকে আবার ডাকতে হয়, ডাকে তাদের সাথে পরামর্শ হলো যে আমরা এই মুহূর্তে কি পদক্ষেপ নিতে হবে। কারণ আমরা 2টা মিটিং করে সেরে পদক্ষেপ নিতে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে। যে সকল পত্রিকাগুলোতে নিউজ আপনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে, তাকে কি আপনি প্রতিবাদ দিয়েছেন কিনা এবং ছাপাইছে কিনা? হ্যাঁ, আমি প্রতিবাদ দিয়েছি এবং কপি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টার কাছে দিয়েছি, মাননীয় তথ্য উপদেষ্টার কাছে দিয়েছি, মাননীয় আইন উপদেষ্টার কাছে দিয়েছি, মাননীয় পুলিশ পরিদর্শকের কাছে দিয়েছি, পুলিশ কমিশনার কাছে দিয়েছি, অফিসার সার্জেন্টের কাছে দিয়েছি এবং আমার যেটা অফিসের আমার সংগঠনের যে দপ্তর সেই দপ্তরও আমি দিয়েছি। সেই কপিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি একটু কথা বলি, সংবাদ সংক্রান্ত আদালতে মামলা যদি আপনার হয়, এটাতে মিথ্যা প্রমাণ আপনি দাবি করেন, সেখানে আদালতে যাওয়া আদালতে মামলা না করে আপনি সংবাদ সম্মেলন করছেন না। আমি তো প্রথম নম্বরে হলো আপনাদেরকে বিষয়টা জানাইছিলাম যে আমার বিরুদ্ধে এই হচ্ছে। তো তারপরে হলো যে আপনারা আপনাদের মতো আপনারা এটা প্রচার করছেন, তারপরে যখন তারা থামে নাই, তখন আমি এখন আইনগত ব্যবস্থার জন্য আমি আমার সংগঠনের নেতা কর্মীদেরকে ডাকছি, যে আমি সাংবাদিক ভাইদেরকেও জানাইছি, আপনাদেরকে জানাইছি আমার ব্যবস্থা নেওয়া কি হচ্ছে। তখন সংগঠন করলে যে আপনার থানাকে ইনফরমেশন করেন, আমরা থানাকে অলরেডি ইনফরমেশন করছি। থানায় আবার ওদেরকে ডাকছে, আমাকেও ডাকছে। থানা বলছে যে আগামী তাই আপনি আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আমাদেরকে, যেহেতু আমাদের লিখিত দিচ্ছেন, আমাদেরকে 1 সপ্তাহ সুযোগ দেন, আমরা 1 সপ্তাহের ভিতরে দেখি আপনাদেরকে বইয়ে শেষ করা যায় কিনা, নাহলে আপনার আইনগত ব্যবস্থায় যাবেন। এই জন্যই আমরা এখন পর্যন্ত মামলা যেতে পারছি না। আমরা হয়তো আগামী সপ্তাহে পরের সপ্তাহে মামলায় গিয়ে আপনাদেরকে আবার সেই কপি করে জানাবো, অথবা যদি আমাদের বইসা শেষ হয়ে যায় সেই বিষয়টা আমরা জানাবো যে আমাদের বিষয়টা কিভাবে শেষ হয়েছে। যে পত্রিকায় নিউজ ছাপাইছে সেই পত্রিকার কাছে আমরা লিখিত কপি পাঠাইছি এবং তাদের অফিস থেকে আমরা
এই তাদের সিগনেচার নিয়ে আসছি, যে আপনারা তো আমার কাছ থেকে জানতে চাইলেন না যে আমি সার্টিফিকেট হোল্ডার কিনা। কেউ নিউজ দিতেই পারে যে আমি সার্টিফিকেট হোল্ডার না, তো আপনাদের তো উচিত ছিল আমাকে জানানো যে আপনার বিরুদ্ধে নিউজ আসছে যে আপনার সার্টিফিকেট নাই, আপনি এই ব্যাপারে কি বলবেন। তখন আমি হয়তো আমার জবাব দিতাম যে আমার সার্টিফিকেট নাই, অথবা আমি বলতাম আমার সার্টিফিকেট আছে। তো ওনারা আমার কাছে কোনো যোগাযোগ করেন নাই, না করে নিউজ করতেন। পরে আমি তাদের কাছে এটার জবাব চাইছি, আমি আবার পত্রিকার থেকে এটা সিগনেচার করে নিয়ে আসছি। মানে আপনি যেটা দিয়েছেন ওটা প্রতিবাদ লিপি ছাপা হয় না, ছাপা হয় না। ছাপাইছে কিনা না, আমি দিছি কিন্তু তারা ছাপায় না, কিন্তু এরা রিসিভ করে নিয়ে রাখছে তারা। না ছাপাইলে তো আমি জোর করে ছাপাইতে পারবো না আপনাদের। এখন আপনার তাদের সাথে কম্প্রোমাইজে যাবেন কেন? আমি তো অবশ্যই প্রশাসনকে সম্মান জানাবো। প্রশাসন বলছে যে আমরা আপনাদেরকে নিয়ে বসবো, দেখবো আমরা বিষয়টা। আপনার সম্মান কি ফিরিয়ে দিতে পারবে যতটুকু খরচ হয়েছে? না, প্রশাসন যেটা আমাকে বলবে সেটা তো শুনতে আমি বাধ্য। প্রশাসন যদি সমাধান না দিতে পারে, প্রশাসনই বলবে যে আমরা সরি, আপনাদের বিষয় সমাধান দিতে পারি না। আমরা প্রশাসনের কাছে যাই কেন? সমাধানের জন্য। আমরা থানাতেই যাই, কোর্টেই যাই, আর আপনার এই যে হাইকোর্টে যাই, যেখানেই যাই, আমরা তো সমাধান চাই। আমরা তো তাদের শত্রু না, আমরা চাই না তাদের সাথে মারামারি কাটাকাটি হোক। কিন্তু তারা যেভাবে আমার কাছে এখন সাদাবাজি শুরু করছে, সেই জন্য তো আমি প্রশাসনের কাছে, আমি তো তার সাথে আবার মারামারিতে যাই নাই, সমাধানই চাচ্ছি। প্রশাসনের কাছে যাওয়া মানে এটা সমাধান চাওয়া। আমি তো সমাধানই চাই, এখনো সমাধান চাই, অতীত সমাধান চাইছি, ভবিষ্যতে সমাধানই চাইব। তবে যদি আমাকে কেউ আসে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বক্তব্য দিকে এক মুনাফিক রাসূলের বিপক্ষে একটা মিথ্যা কথা বলে যাচ্ছে, তখন রাসূল সাহাবারা বলতে আপনি তো কিছুই বলতেছেন না, এ যে মিথ্যা বলে তোমরা খবর নিয়ে দেখো যে সে নিঃসন্দেহে দারুস সন্তান। এই হাদিসটা তো আপনারা সবাই জানেন। তো যদি আমার সংগঠন থেকে আমার মিথ্যা করে, হয়তো এদের কোনো না কোনো প্রবলেম আছে, অথবা মেন্টাল আছে, না কোনো না কোনো জায়গায় সমস্যা আছে, সেটা সমাধান চাই আমরা তো চাই না তাদের সাথে মারামারি হানাহানি, এটা চাই না। আমি এখনো কোনো সংঘর্ষ কারোর সাথে চাই না। তবে যদি কেউ আসে, বলছে হাতের কবজা কাটবে, ঠিক আছে, ওরা যদি হাতের কবজা করতে আসে, হয়তো আমরা হাত দিয়ে দেবো, কবজা কাটতে লইয়ে যাবো গা। আপনার লিখিত নতুবা আমরা তো আমাদের হাত রক্ষা করার ব্যবস্থা আমরা নিব। যদি আপনার লিখিত বক্তব্য উল্লেখ আছে আবু জাফরের সাথে আপনার অনুষ্ঠানে খাবার দিতে আবু জাফরের সাথে বিষয়টা হলো ওই প্রতারক এবং ওই প্রতারক, তিন প্রতারক মিললে এরা চাইছে খাবার সাপ্লাই দিত। এর মধ্যে আমাদের আপনাদের সাংবাদিকদের মধ্যে নাম কি আছে এখানে, সাবিনা, একটু আগে দেখলাম আমি ওকে, আছে এখানে সাবিনা এসে আমাকে বললো যে এই আপনি খাবারটা আবু জাফরের কাছ থেকে নেন। আমি কেন? নান্না বিরিয়ানি তো সবার প্রিয়, আর নান্না বিরিয়ানির রেটও তো কম, না এই রেটেই দিবে। তারপর আমি তার সাথে যোগাযোগ করার জন্য আমি দায়িত্ব দিছি আমাদের নেতা মিঠু ভাইকে। মিঠু ভাই বললো যে খাবার রেট অনেক বেশি। তো ভাই আমি 300 প্যাকেট খাবার যেমন 10টা করে বাঁচে, তাহলে 3000 টাকা বাচ্চা যায়। আমি না, আমাদের যেহেতু নান্না বিরিয়ানি সবার প্রিয়, সেখানে নান্না বিরিয়ানির খাবারের থেকে অর্ডার দেন। একটা অনুষ্ঠানে আমরা যেভাবে চাচ্ছি সবাই মিলে টেকা দিচ্ছি, সবাই টেকা, এখানে 10 টাকা অন্যদিকে যাবে, এটা হবে না। যখন আমি তাকে খাবারটা অর্ডার দিতে পারি না, তখনই সে আমার উপর ক্ষিপ্ত হইয়া এদের সাথে মিললে সে নিউজ করা শুরু করছে। এখন আমরা আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারাও দৈনিক জনতার কাছ থেকে জানেন যে একজন ডাক্তারকে তারা কেন ডাক্তারের কাছে কোনো বক্তব্য না নিয়ে, বা আমার কোনো বক্তব্য তাদের কাছে আছে কিনা, তারা কিভাবে একটা নিউজ করবে। পত্রিকাতে মানহানি মামলা করবেন, সেটা আমাদের সংগঠনের নেতা কর্মীরা যা ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা নিব। আমার ব্যক্তিগত কোনো সাবজেক্ট না, সংগঠনের নেতা কর্মীরা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের সাথে আমি একমত। সাংবাদিক সুজিত বাবু আমাদের ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি, সে সিলেটে একটা কমিটি করার জন্য গেল, বিভাগীয় কমিটি। তো আমি জানি একটা বিভাগীয় কমিটি করার মতো হল ভাড়া, খানি খরচ আর পোস্টারের রিপ্লেট মিললে আপনার যে খরচটা, এটা হলো 60,000 থেকে 65,000 টাকা খরচ যেতে পারে। একটু বিলাসিতা করে করলে 85,000 টাকা খরচ যেতে পারে। সেইখানে আমি 1,25,000 টাকা তাকে খরচ দিছি, সেটা আমাদের সংগঠনের টাকা, আমি তো যে দিকে ইচ্ছা ফেলাইতে পারি না। তারপরেও সে আরো 75,000 টাকা আমার কাছে দাবি করছে। তখন আমি বলছি না, আমি সংগঠনে করি, রাজনীতি করি, আমার রাজনীতির বয়স 36 বছর, আমি ক্লাস 6 থেকে রাজনীতি করি, এবং আমি
হবিগঞ্জ জেলার পৌর কমিটির ছাত্র সংসদের সভাপতি, থানা কমিটির সভাপতি, জেলা কমিটির সভাপতি, আপনার হইলো কলেজের সভাপতি, কলেজের জিএস, এরপরে আমি কেন্দ্রীয় কমিটির ঢাকা মহানগরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি, এখন আমি কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি যুব সেনা এবং যুব সেনা ঢাকা মহানগরের সভাপতি। আমার আপনি প্রোগ্রাম বুঝাইলে হবে না, প্রোগ্রামে খরচ হয় এত টাকা, এটা হিসাব করা। সেইখানে আপনি আমাদের 1,25,000 টাকা নেওয়ার পরে আরো টাকা দাবি করছেন, আপনার কোনো টাকা পয়সা দেওয়া হবে না, দ্বিতীয় খরচ হয়েছে। কি খরচ? আমার ড্রাইভারের কোনো খালি খরচ দেখায় 15,000 টাকা, অথচ আমার ড্রাইভারের বেতন আর খালি মিলল 15,000 টাকা, আমি তার এটা দিয়ে দিচ্ছি। সেইখানে ওইভাবে দাবি নিয়ে আসার পরে আমি সেই দাবিটা ওনার পূরণ করতে পারি নাই। পূরণ না করার পরে উনি আমার উপর ক্ষিপ্ত হয়েছে। যাই হোক, উনি আমাদের কাছের লোক, উনি আমাদের সামান্য অফিসিয়ালি মনে ক্ষিপ্ত হয়েছে, এটা আমি মনে ধরি না। উনি আমার বিরুদ্ধে 2-4টা নিউজও করছে। আমরা সাংবাদিক যারা আছি, আপনাদের সাথে আমিও সাংবাদিক, কারণ আমি দৈনিক দেশ জগতের ব্যবস্থাপনা সম্পাদক। আমরা কিছু না খাইলে আর কিছু না বলি, আমরা একটু লেখি। তো উনি হয়তো একটু আমার কাছে লিখে মজা পাইছেন। আমি চাইবো ওনার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক থাক, উনি যেন ওই জিনিসটা ভুলে যায়, আমিও ভুলে যাবো। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম আমি, ডক্টর এস.এম. সরোয়ার সাহেব। আপনি ইতিপূর্বে বলে গেছেন আজকে আপনার যে সম্মেলনের মূল উদ্দেশ্যই ছিল আপনাকে কেউ হেনস্থা করছে, আপনার ভাবমূর্তি নষ্ট করছে এবং আপনার কোয়ালিফিকেশনের উপরে কেউ আঘাত হানছে তার লেখনী দিয়ে। আপনি থানাতে আপনার কোয়ালিফিকেশন সম্বন্ধে অবগত করেছেন। আজকে সাংবাদিক সম্মেলনের ভিতরে কিন্তু আপনার শিক্ষাগত জীবন, এটা আপনি পাশেই হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন, এটা জানালেন। আপনার সেখানে কৃতিত্বের সাথে আপনি সেটা সম্পন্ন করেছেন, জানাই গেছেন। কিন্তু মূল কথা হলো আপনি আপনার কোয়ালিফিকেশন বা আপনার ডিগ্রিগুলো কিন্তু বিস্তারিত একটু আমাদেরকে জানালেন না। না, আমি হবিগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেছি, এরপরে এখান থেকে আলিম পাস করছি, তারপরে আমি বৃন্দাবন সরকারি কলেজে বিএ লেখাপড়া করছি, তারপরে হলো আমি ডিএসএমএস পাস করছি হোমিও কলেজ থেকে। এই পর্যন্তই আমার লেখাপড়া মহামারী কোনো লেখাপড়া না। আমি বৃন্দাবন সরকারি কলেজ থেকে জিএস নির্বাচনও করেছি, বৃন্দাবন কলেজ সরকারি কলেজের আমি সভাপতিও ছিলাম সংগঠন। না, কি বলতে চাই? আপনি আমার খাবার নিতে আসছিলেন তো, এবং আবু জাফরের দোকান থেকে খাবার নিতে আসছিলেন তো? এই বলতো আমি আপনার তো এর বেশি কিছু বলছি না না, যে আমি বলছি সাবিনার মাধ্যমে জাফর আমাকে খাবার নেওয়ার জন্য আমি খাবারটা নেই না, এটা মিন্টু ভাইয়ের দায়িত্ব দিছি। মিন্টু ভাই আমাকে বলছে খাবার রেডি কেন বেশি কেন কম, তারপরে সে আমার বিরুদ্ধে অ্যাকশন দিতে দৈনিক জনতা। আমি আপনাকে বলি নাই যে আপনি কোন ধরনের কাজ করছেন। সবাইকে ধন্যবাদ। এভরিবডি